আমি মাথা থেকে লেডি অস্টেনের হ্যাটটার কথা তাড়াতে পারছি না। ওই যে লবির ঝাড়বাতি থেকে ঝুলছিল সেটা, বলল ডন। রবিন ভাই, তুমি কি সে কথাই বলছো? না, ওটা নয়। তাহলে? কিশোর জিজ্ঞেস করল। হলদি মেরিগোল্ডের কথা ভাবছি, বলল নথি। লেডি অস্টেন কি ধরনের ফুল পরেছিলেন তার ট্রিসিয়া জানে না। ব্যাপারটা কেমন অদ্ভুত নয়? মাথা ঝাঁকালো ডন। ও বলেছিল কার্নেশন। ঠিক তাই, বলল নথি। যদিও পাণ্ডুলিপিতে হলদি মেরিগোল্ডের নিচে দাগানো ছিল। এমা অন্তত এমনটাই বলেছেন। কিশোর এখন রীতিমতো কৌতূহলী হয়ে উঠেছে। তুমি কি বলতে চাইছো রবিন? হলদে মেরিগোল্ড সামান্থার প্রিয় ফুল ছিল, ওদেরকে মনে করিয়ে দিল রবিন। আশা করলো ওরা বুঝবে ও কোন দিকে ইঙ্গিত করছে। ওদের হচ্চকিত মুখগুলো দেখে আরো বলল, সামান্থা সবসময় হলদে মেরিগোল্ড রাখতেন তার নাটকে। তোমার ধারণা এটা কাকতালীয় ব্যাপারের চেয়েও বেশি কিছু? প্রশ্ন করল মুসা। ট্রিসিয়াও যে তার নাটকে হলদে মেরিগোল্ড রেখেছে সেটার কথা বলছি। ধীরে ধীরে মাথা ঝাঁকালো রবিন। এটা কাকতালীয়র চেয়ে বেশি কিছু। রবিন, একটু পিছিয়ে যাই আমরা, বলল কিশোর। তুমি কি বলতে চাইছো সামান্থা একটা ভুল ধরতে পেরেছিলেন তার নিজের লেখা নাটকে? ঠিক তাই বলছি আমি, রবিন বলল ওদেরকে। হয়তো তিনি ট্রিসিয়া শেষ অঙ্কটা টাইপ করার আগেই ওটা শোধরাতে চেয়েছিলেন। চোখ বিস্ফারিত হলো মুসার। তার মানে সামান্থা কুপার লেডি অস্টেনের ধাঁধা এটা লিখেছেন? তাই যদি হয় তার অর্থ হলো শুরু করেছিল ডন, কিন্তু ওর কথা কেড়ে নিল কিশোর। সামান্থার নাটক নিজের নামে চালাচ্ছে ট্রিসিয়া। খাইছে, অস্ফুটে বলে উঠল মুসা। ট্রিসিয়া কি এমন কাজ করতে পারেন? বিশ্বাস করতে চাই না মুসা, বলল রবিন। তবে ট্রিসিয়ার বিরুদ্ধে এ বিষয়ে জোরালো অভিযোগ তোলা যেতে পারে। দ্বিমত করল না কিশোর। ট্রিসিয়া কেন বলেছিল সে সামান্থাকে চেনে না তারও ব্যাখ্যা মিলছে। এবং সামান্থার মৃত্যুর পর খুব সহজেই লেডি অস্টেনের ধাঁধা এই নাটকে নিজের নাম বসাতে পারে ট্রিসিয়া, বলল রবিন। খাইছে, কিন্তু অমন কাজও করতে যাবে কেন? মুসা বলল। শ্রাগ করল কিশোর। প্রতিযোগিতা থেকে ঝটপট কিছু টাকা কামানোর জন্য হয়তো। ডন নিবিষ্ট মনে শুনছিল এতক্ষণ। বাজি ধরে বলতে পারি ট্রিসিয়া সামান্থার টেপগুলোও চুরি করেছে। তোমার কথায় যুক্তি আছে ডন, স্বীকার না করে পারল না কিশোর। ও হয়তো নিশ্চিত হতে চেয়েছে কোথাও সামান্থার নাটকের কোনো কপি যেন না থাকে। তারপরও, বলল মুসা, এক লাফে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। মাথা ঝাঁকালো কিশোর। ঠিক বলেছ মুসা, সন্দেহ করা আর প্রমাণ করা এক কথা নয়। কিন্তু আমরা তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না, জোর গলায় বলল ডন, তাই না? কয়েকটা প্রশ্ন আমরা করতেই পারি, দু মুহূর্ত ভেবে নিয়ে বলল কিশোর। শহরে শেলি আন্টির কিছু কাজ আছে, আমরা ওর সাথে গাড়িতে করে থিয়েটারে যেতে পারি। ছেলেরা জানে না কি করতে চলেছে, শুধু জানে কিছু একটা করতে হবে ওদের। ট্র্যাপডোর থিয়েটারের সামনে গাড়ি থামতেই হাত ঘড়ি দেখলেন শেলি আন্টি। কাজগুলো সেরে এখানে চলে আসব, বললেন তিনি। আচ্ছা, বলল কিশোর। সবাই গাড়ি থেকে নেমে পড়ল। শেলি আন্টি ওদের উদ্দেশ্যে ছোট্ট করে হাত নেড়ে গাড়ি চালিয়ে চলে গেলেন। হাঁটার গতি মন্থর করল মুসা। খাইছে, আমাদের সন্দেহ যদি ভুল হয়। দ্বিতীয়বার ভাবছে নাও। জ্যাকনানা বলেন আমাদের সন্দেহ খুব কমই ভুল হয়, মনে করল ডন। আর আমাদের সন্দেহ যদি ঠিক হয়, যোগ করল রবিন, তাহলে যেভাবেই হোক ট্রিসিয়াকে সামান্থার নাটক চুরি করা থেকে ঠেকাতে হবে। থিয়েটারের দরজা মেলে ধরল কিশোর। চিন্তা করো না মুসা, বলল, আমরা শুধু কটা প্রশ্ন করে ট্রিসিয়ার প্রতিক্রিয়া দেখব। তাহলেও ঠিকই আছে, সাই জানালো মুসা। থিয়েটারের ভেতরে ছেলেরা তড়িঘড়ি ব্যাকস্টেজে চলে গেল। উদ্বোধনী রাতের জন্য সেখানে পুরোদমে প্রস্তুতি চলছে। কলাকুশলীরা হন্তদন্ত হয়ে এদিক সেদিক যাচ্ছে, আলো পরীক্ষা আর প্রপগুলো সেট করছে। ছেলেরা খোলা এক দরজা পেরোতেই পরিচিত এক কণ্ঠ ডেকে উঠল, এই যে ছেলেরা। ডেস্কে বসে রয়েছেন ইয়ান। হাতছানি দিয়ে ভেতরে ডাকলেন। উল্টো দিকে ট্রিসিয়া জেনকিন্স আর এমা নিক্সন তাদের পাণ্ডুলিপি নিয়ে ব্যস্ত। সব পোস্টার লাগানো যে শেষ, সেটা কি ভুলে গেছো তোমরা? প্রশ্ন করলেন ইয়ান।
ছেলেরা তার অফিসে পা রাখলে মৃদু হাসলেন। ভুলিনি, জানালো কিশোর, একটু কথা ছিল আপনার সাথে সামান্থা কুপারের ব্যাপারে। পাণ্ডুলিপি থেকে ঝট করে চোখ তুলল ট্রিসিয়া। মুহূর্তের জন্য আতঙ্কের ছায়া খেলে গেল ওর মুখের চেহারায়, তবে দ্রুতই সামলে নিল নিজেকে। আমরা এখানে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছি বলে মাছি দাঁড়ানোর ভঙ্গি করলো ছেলেদের উদ্দেশ্যে। কাল নাটকের উদ্বোধন, আমাদের এখন খোঁজ গল্পের সময় নেই। এটা তোমার নিজস্ব মতামত। ভুরুকুচকে ট্রিসিয়ার দিকে চাইলেন এমা। একটু ব্রেক পেলে বরং খুশি হব আমি। ডেস্কে দুপা তুলে দিয়ে মাথার পেছনে দুহাত রেখে হেলান দিয়ে বসলেন চেয়ারে। নিলাম ব্রেক। তো বাছারা, কি বলবে বলে ফেলো। পরস্পর দৃষ্টি বিনিময় করলো ছেলেরা। কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। শেষমেশ মুখ খুলল মুসা। ব্যাপারটা হচ্ছে কি, শান্তস্বরে বলল, নাটকে একটা ভুল ধরা পড়েছে আমাদের চোখে। মাথা ছেঁকালো রবিন। আমরা ভেবে দেখলাম কথাটা আপনাকে জানানো উচিত। ট্রিসিয়াকে অমোদিত দেখালো। বাহ, এই ছেলেগুলো আমাদেরকে পরামর্শ দিচ্ছে, কত সৌভাগ্য আমাদের। বলল, ওর কথার সুরেই বোঝা গেল ব্যঙ্গ করছে। কিশোর ঋজু ভঙ্গিতে দাঁড়ালো। হ্যাঁ, বলল, সেই সঙ্গে সত্যি একটা ভুল আছে। ইয়ানকে জানালো, রোদে কাদামাটি শুকিয়ে গেলে পদচিহ্ন ছোট হয়ে আসে। কিশোর এই বলে শেষ করল, শুকনো কাদা দিয়ে যদি লেডি অস্টেন ছাঁচটা বানান, তবে খানসামার জুতোর সঙ্গে ওটা কোনোভাবেই ফিট করবে না। ঠিক কথা, বলে উঠলেন ইয়ান। এটা আমার চোখ এড়ালো কিভাবে? মাথা নাড়লেন। পাণ্ডুলিপিতে পরিবর্তন করতে হবে। নিমেষে আড়ষ্ট হয়ে গেল ট্রিসিয়া। ওসব কেউ খেয়াল করবে না, দর্শকরা বুঝবেই না। এই ছেলেগুলো তো বুঝেছে, ওকে বললেন ইয়ান। এবং সামান্থা কুপারও বুঝেছিলেন। হড়বড় করে বলে ফেলল ডন। তিন গোয়েন্দা পরস্পর মুখ তাকাতাকি করল। এখন আর ফেরার পথ নেই। ওরা শুধু আশা করতে পারে যে সঠিক পথেই রয়েছে। সামান্থা কুপার ভুলটা ধরতে পেরেছিলেন। হতবিহ্বল হয়ে এলেন এমা। অদ্ভুত তো। অতটা অদ্ভুত নয় আসলে ব্যাপারটা, রবিন বলল তাকে। মারা যাওয়ার আগে সামান্থা তার অ্যাপয়েন্টমেন্ট বুকে শেষ একটা এন্ট্রি করেছিলেন। হ্যাঁ, ওটা আমিও দেখেছি, মনে পড়ছে। ধীরে ধীরে মাথা ঝাঁকালেন ইয়ান। এক জোড়া জুতো ফেরত দেওয়ার ব্যাপারে কি যেন একটা, তাই না? আমরাও তাই ভেবেছিলাম, বলল কিশোর, প্রথমে। আর এখন? এখন মনে হচ্ছে সামান্থা বুঝতে পেরেছিলেন লেডি অস্টেনের ধাঁধার শেষ অঙ্কে একটা ভুল রয়ে গিয়েছিল, বলল মুসা। আর তাই তিনি লিখেছিলেন, জুতো পায়ে লাগছে না, পিজে কে বলতে হবে পাল্টানোর জন্য। পিজে? সন্দেহের দৃষ্টিতে ট্রিসিয়ার দিকে চাইলেন এমা। প্যাট্রিসিয়া জেনকিন্স? এক মিনিট, হাত তুলে নিয়ান। সামান্থা জানলেন কিভাবে তোমার নাটকে যে ভুল আছে? ঢোক গিলল ট্রিসিয়া। সবার নজর এখন ওর উপর স্থির। শেষমেশ গলা খাঁকড়ে বলল, সামান্থা কুপার আমাকে নাটকটার ব্যাপারে পরামর্শ দিচ্ছিলেন, তাতে কোনো সমস্যা আছে? যাকে চেনেন না তাকে পরামর্শ দেবেন কেন সামান্থা? প্রশ্ন করল গোয়েন্দা প্রধান। জুৎসই চোখা প্রশ্ন। ট্রিসিয়া বলেছিল তার কখনো সামান্থার সঙ্গে দেখা হয়নি। সবাই জবাবের অপেক্ষা করছে। আসলে আমার সাথে সামান্থার কখনো দেখা হয়নি, বলল ট্রিসিয়া। তবে আমি ডাকে তার কাছে আমার নাটকটা পাঠিয়েছিলাম। পরস্পর দৃষ্টি বিনিময় করল ছেলেরা। ট্রিসিয়ার মুখে কোনো না কোনো উত্তর যেন তৈরিই আছে, কিন্তু এত সহজে ছাড়বার পাত্র নয় কিশোর। ব্যাস এটুকুই। প্রশ্ন করে অর্থপূর্ণ দৃষ্টিতে চাইল ট্রিসিয়ার উদ্দেশ্যে। কি বলতে চাইছো তুমি? খেকিয়ে উঠল ট্রিসিয়া। আমি যে কোনো অন্যায় করেছি প্রমাণ করতে পারবে না। চোখ সরু করে তরুণীটির দিকে চাইলেন ইয়ান, তবে কিছু বললেন না। সামান্থার নাটকের টেপ সব প্রমাণ করে দেবে, বলল ডন। কি? অস্বস্তির সঙ্গে নড়ে উঠল ট্রিসিয়া। কিন্তু আমি তো সব কটা টেপ পরীক্ষা করেছি, এবং বেশি বলে ফেলেছে টের পেয়ে সহসা মুখ বন্ধ করল। বিস্মিত তিন গোয়েন্দা পরস্পর চোখাচোখি করল। ডন তো জেনে শুনে কথাটা বলেনি, ওটা একটা কথার কথা। ট্রিসিয়া কি ভুল বুঝেছে? ও কি সত্যি সত্যিই ভেবেছে সামান্থার কণ্ঠের টেপ রয়েছে ওদের কাছে, যেটিতে লেডি অস্টেনের ধাঁধা রেকর্ড করা আছে? ডন সরাসরি ট্রিসিয়ার চোখে চোখে চাইল। শেলি আন্টির শেড থেকে টেপের বাক্সটা আপনি চুরি করেছেন, তাই না? কি সব ফালতু কথা! চেষ্টাকৃত হাসি হাসল ট্রিসিয়া।
আমি এমন কাজ করতে যাব কেন? মুখ খুলল কিশোর। তার আগে চিমটি কাটল নিচের ঠোঁটে। আপনি নিশ্চিত হতে চেয়েছিলেন লেডি অস্টেনের ধাঁধার আর কোনো কপি যেন না থাকে। এসবের মানে কি বাছারা? জিজ্ঞেস করলেন ইয়ান। হেঁটে বেড়াচ্ছেন কামরাময়। তোমরা কি বলতে চাইছো? ট্রিসিয়া সামান্থা কুপারের নাটক চুরি করেছে? এ কথা শুনে চোয়াল ঝুলে পড়ল এমার। হতবাক হয়ে পড়েছেন অভিনেত্রী। এ ব্যাপারে তোমার বক্তব্য কি ট্রিসিয়া? ইয়ান জবাব দাবি করলেন। ট্রিসিয়া কথা বলার জন্য বার কয়েক মুখ খুলেও বন্ধ করে ফেলল। এবার চেয়ারে এলিয়ে পড়ল। পরাজয়ের ছাপ স্পষ্ট হলো চোখে মুখে। কথাটা সত্যি, স্বীকার করল। তারপর দুহাতে মাথা ঝাঁকল। সামান্থা কুপারের লেখা নাটকে আমি নিজের নাম দিয়েছি। কি? পায়চারি থামালেন ইয়ান। এমন একটা কাজ তুমি করলে কিভাবে? জানতাম আমি ঠিক করছি না, স্বীকার করলো তরুণী। কিন্তু প্রতিযোগিতার কথা শুনে সামান্থার নাটকটা আমি জমা দিই। মাথা তুলল। মজার ব্যাপার হচ্ছে, আমি ভাবতেও পারিনি যে লেডি অস্টেনের ধারা যেতে যাবে। রবি অনুমান করল এরপর কি আসছে। আর আপনি জেতার পর টাকাটা রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। অস্বীকার করল না ট্রিসিয়া। পড়ার খরচ জোগাতে আমাকে সবসময় প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। ইয়ান ওর দিকে অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন। তার জন্য তোমাকে চুরি করতে হবে? সামান্থার নাটক তোমার হাতে এলো কিভাবে? এমা জবাব চাইলেন। মুসা চাইল ট্রিসিয়ার উদ্দেশ্যে, সামান্থা আপনাকে তার নাটকগুলো টাইপ করার কাজ দেন, তাই না? হ্যাঁ সূচক মাথা ঝাঁকাল ট্রিসিয়া। লেডি অস্টেনের ধাঁধার শেষ অঙ্কটা টাইপ করার সময় মারা যান সামান্থা। তখন আমি ভাবলাম নাটকে আমার নাম দিলে কেউ ধরতে পারবে না। এতে আমি দোষের কিছু দেখিনি। যোগ করলো বিষয়টিকে হালকা করার চেষ্টায়। হাজার হলেও সামান্থার একটা নাটক তো মঞ্চস্থ হচ্ছে দর্শকের সামনে, আর তুমি নাম কামাতে পারছো। শেষ করলেন এমা। এবং টাকাও, বলল নথি। একটাই সমস্যা ছিল, বললেন ইয়ান। এই ছেলেগুলো যে এখানে এসে সব খুঁড়ে বের করে ফেলবে সেটা বোঝনি। ট্রিসিয়াকে স্বীকার করতে হলো কথাটা সত্যি। আমি ভেবেছিলাম ওটা ফুল প্রুফ প্ল্যান ইয়ান। অন্তত আপনাকে যতক্ষণ না সামান্থার টেপ রেকর্ডারের ব্যাপারে কথা বলতে শুনি। আপনি বলেছিলেন ওটা টেপের বাক্সে রয়েছে। তখনই হঠাৎ মাথায় চিন্তাটা ঘাই মারল। নাটকটার বাড়তি কপি করে রাখতে পারেন সামান্থা। তাই আপনি সেই বৃষ্টি ভেজা রাতে শেলি আন্টির বাসায় যান, বলল ডন, এবং সেট থেকে টেপগুলো চুরি করেন। আমি আপনাকে দেখেছিলাম। হ্যাঁ করেছি, মেনে নিল ট্রিসিয়া। সব কটা টেপ চেক করেও লেডি অস্টেনের ধাঁধার আর কোনো কপি পাইনি। তার কারণ ওটার কোনো কপি নেই, ওকে জানালো রবিন। তো তোমাদের কাছে তার মানে সামান্থার ভয়েসের কোনো টেপ নেই? কাঠজোড়া ঝুলে পড়ল ট্রিসিয়ার। তোমাদের ফাঁদে পা দিয়েছি শুধু শুধু। তুমি প্রায় পার পেয়েই গিয়েছিলে ট্রিসিয়া, উপলব্ধি করলেন ইয়ান। প্রথম সারির এক সিটের নিচে টেপের বাক্সটা তুমিই রেখেছিলে, তাই না? মাথা ছেঁকালো ট্রিসিয়া। ভেবেছিলাম সবাই ওটাকে আর একটা দুষ্টুমি মনে করবে। সোজা সাপটা বলো, বললেন এমা। তার চোখ জোড়া জ্বলছে। ভুতুড়ে কাণ্ড কারখানাগুলো সব তোমার আইডিয়া, ঠিক না? না, বলে উঠল ট্রিসিয়া। আমি সামান্থার টেপগুলো দিয়েছিলাম শুধু, আর কোনোটার কথা আমি কিছুই জানি না। ছেলেরা পরস্পর মুখ তাকাতাকি করল। ট্রিসিয়া কি সত্যি কথা বলছে? তুমি নাটক থেকে সামান্থার নাম বাদ দিয়ে নিজেরটা কিভাবে ঢোকাতে পারলে? বললেন ইয়ান। এমন একটা মিথ্যে কথা তুমি বললে কিভাবে? তার কণ্ঠে ক্ষোভের চাইতে বেশি ঝরল হতাশা। মেঝেতে চোখ নামালো ট্রিসিয়া। যদি পেছনে ফিরে গিয়ে নিজেকে অপকর্ম থেকে বাঁচাতে পারতাম। বলল, গলা কাঁপছে। আমি খুবই দুঃখিত। স্রেফ দুঃখিত বলায় যথেষ্ট নয়, ওকে বললেন ইয়ান। মুখের চেহারা গম্ভীর। তোমাকে পুরস্কারের টাকাটা ফিরিয়ে দিতে হবে, এবং জেনে রেখো সহজে কেউ আর তোমাকে বিশ্বাস করবে না। ট্রিসিয়া এবার ধীর পায়ে কামড়া ছাড়ল। ওর মুখের চেহারাই বলে দিচ্ছে অনুশোচনায় অন্তরে কেমন দগ্ধ হচ্ছে তরুণী। আমার বিশ্বাসই হচ্ছে না। উদ্বোধনী রাতে শেলি আন্টি আর ছেলেদেরকে বললেন ইয়ান। বিরতির সময় এমার ড্রেসিং রুমে জড়ো হয়েছেন সবাই। হটকেকের মতো টিকিট বিক্রি হচ্ছে। দারুণ ব্যাপার না, বললেন এমা। ড্রেসিং টেবিলে বসে রয়েছেন। পুরো সামারের সব টিকিটই বিক্রি হয়ে গেছে। টিস্যু দিয়ে লিপস্টিক মুছলেন।
চকচক করছে মোসার চোখ জোড়া। খাইছে, এ তো জবর খবর। ট্রিসিয়া জেনকিন্সের ব্যাপারটা জানাজানি হওয়ার পরে বললেন ইয়ান, ভেবেছিলাম কেউ থিয়েটারের ধারে কাছে ঘেসবে না। হ্যাঁ, আমিও চিন্তায় পড়ে গিয়েছিলাম, মাথা ঝাঁকালেন শেলি আন্টি। তবে ঈশ্বরকে ধন্যবাদ, খবরের কাগজ ফলাও করে পাবলিসিটি করেছে। কিশোর শিরোনামটা দেখালে ছেলেদের দাঁত বেরিয়ে পড়ল খুশিতে। এক টিকিটে 2 রহস্য। রিপোর্টে বর্ণনা করেছে ট্রিসিয়া কিভাবে সামান্থা কুপারের লেখা নাটক চুরি করার চেষ্টা করেছিল এবং 3 গোয়েন্দা আর ডন কিভাবে সবকটা সূত্র জোড়া দিয়ে রহস্যটার কিনারা করেছে। নাকে পাউডার ঘষলেন এমা। ওই আর্টিকেলটা পাবলিকে নজর কেড়েছে খুব, কিন্তু ছেলেরা জানে রহস্য পুরোপুরি উদ্ঘাটন করা যায়নি। ওরা এখনো জানে না থিয়েটারের ওসব টুকটাক ভুতুরে রসিকতাগুলো কে বা কারা করত। কিশোরের মনে একটা প্রশ্ন জাগলো। একটা কথা বুঝলাম না এমা, আপনি যদি সত্যিই ভেবে থাকেন যে থিয়েটারটা ভুতুরে, তবে এখানে আপনি বারবার এসেছেন কেন? কাজটা সহজ ছিল না কিশোর, এমা বললেন ওকে। এই দেখো, এমনকি নার্ভাস র্যাশ পর্যন্ত উঠেছে আমার। হাত উপরে তুললেন তিনি। কিন্তু ওরা কি বলেছে জানোই তো, কিছুতেই শো বন্ধ রাখা যাবে না। বন্ধুদের দিকে চাইল কিশোর। মোসা আর রবিন মাথা ঝাঁকালো। এমা আসলেই বিশ্বাস করেন এই থিয়েটারটা ভুতুড়ে। এটা নিছক তার অভিনয় নয়। জানতাম আমি তুমি আমাদেরকে জবাবে না ইমা, বললেন ইয়ান। আর নিশ্চয়ই এটা স্বীকার করবে, ভৌতিক কাণ্ড কারখানাগুলোর জন্যে বাড়তি প্রচার পেয়েছি আমরা। সেই জন্যেই কি আপনি সাংবাদিককে পপকর্নের কথাটা বলেছিলেন ইয়ান? কিশোরের জিজ্ঞাসা। হ্যাঁ, মাথা ঝাঁকালেন ইয়ান। সেদিন সকালে যখন রিপোর্টারের সাথে রেস্তোরাঁয় দেখা হলো, আমি তাকে সবকিছু বলেছি। আমি তাকে জমিয়ে লেখার জন্য খোরাক দিতে চেয়েছিলাম। আমি চাইনি আর্টিকেলটা পেছনের পাতায় যাক। আর বুদ্ধিটা কাজেও লেগেছে, সগর্বে বললেন। স্টোরিটা প্রথম পাতায় গেছে। ডন এতক্ষণ ভ্রুকুচকে গভীর মনোযোগে শুনছিল। এবার হঠাৎই কথা বলে উঠল। কিন্তু আমরা ছলকে পড়া পপকর্ন দেখার আগেই তো আপনি কাগজের রিপোর্টারের সাথে কথা বলেছিলেন, তাই না? পরস্পর চোখাচোখি করলো ছেলেরা। কিছু একটা মিলছে না। ইয়ান এমনকি দেখার আগেই এই পপকর্নের কথা কিভাবে জানলেন? আসলে আসলে মুখে কথা জোগাচ্ছে না পরিচালকের। এবার বুক ভরে শ্বাস টেনে বললেন, তোমরা ধরে ফেলেছ। তার মানে শেলি আন্টি রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেছেন। হ্যাঁ, প্র্যাকটিক্যাল যোগগুলোর পেছনে আমি ছিলাম। কি? এমা এক দৃষ্টে চেয়ে রইলেন ইয়ানের উদ্দেশ্যে। খানিকক্ষণ গুম হয়ে রইলেন, যেন কি শুনেছেন বিশ্বাস করতে পারছেন না। আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছেন? ব্যাপারটা তুমি যা ভাবছ তা নয় এমা, ইয়ান বললেন তাকে। আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। পপকর্ন যেন তোমার চোখে না পড়ে আমি সে চেষ্টাও করেছি। তাই এমাকে আপনি সেদিন সকালে বিউটি স্লিপের অনুমতি দেন? অনুমান করল রবিন। কিন্তু কেন? শেলি আন্টির প্রশ্ন। আপনি সবাইকে বোকা বানাতে চেষ্টা করছেন কেন? কারণ আমি আমার কাজটাকে ভালোবাসি, জানালেন ইয়ান। ভয় পাচ্ছিলাম আমি থিয়েটার বন্ধ হয়ে গেলে কাজটা হারাবো। বুঝলাম না। শেলি আন্টি হতবিহ্বলের মতো মাথা নাড়লেন। তার সাথে মানুষকে বোকা বানানোর কি সম্পর্ক? জবাবটা তৈরি ছিল কিশোরের। প্রচারাই প্রসার, তাই না ইয়ান? ওটা ছিল পাবলিসিটি স্টান্ট। হ্যাঁ, ভেবেছিলাম শিরোনাম হবে ওটা, এবং হয়েছেও তাই। সামান্য কাজ ঝাঁকালেন তিনি। তো যেহেতু আমি তোমাদের কাছে ধরা খেয়েছি, সমস্ত অভিযোগ মাথা পেতে নিচ্ছি। সত্যি বলতে কি ইয়ান, চোখ ঘোরালেন এমা। সামান্থা দুর্দান্ত এক নাটক লিখেছেন। আপনি কিছু না করলেও সব টিকিট বিক্রি হয়ে যেত। এবং সেই সঙ্গে যোগ হয়েছে এমার অতুলনীয় অভিনয়, বললেন শেলি আন্টি। তর্ক করতে পারলেন না ইয়ান। ঠিকই বলেছেন আপনারা, স্বীকার করলেন। টিকিট বেচার জন্য এত কায়দা কৌশলের কোনো প্রয়োজন ছিল না, এখন বুঝতে পারছি। তার মানে সবকিছুই আপনি করেছেন? প্রশ্ন করল ডন। এখনো বিশ্বাস হচ্ছে না ওর। পপকর্ন ছেটানো, ঝাড়বাতিতে হ্যাট ঝোলানো এবং না, সবকিছু নয়, শুধরে দিলেন ইয়ান। হারানো টেপগুলোর দায় আমার নয়, ওটা ট্রিসিয়ার কাজ। মাথা ঝাঁকালো রবিন। ডন ওর সিটের নিচে টেপগুলো খুঁজে পেলে ভয়ানক অবাক হয়ে গিয়েছিলেন আপনি। আমি যেহেতু রাখিনি ওগুলো, বলে চাপা হাসলেন ইয়ান। থিয়েটারে আসলেই ভূতে আছর করেছে কিনা ভাবনায় পড়ে গিয়েছিলাম। আপনি নিজের তৈরি তেতো ওষুধ নিজেই গিলতে বাধ্য হয়েছেন। আর চোখে পরিচালকের উদ্দেশ্যে চাউনি হানলেন এমা।
তাই না ইয়ান? সে আর বলতে অভিনেত্রীর দিকে ফিরলেন ইয়ান। এমা, আমাকে ক্ষমা করবে তো? প্রশ্ন করলেন বোকাটে ভঙ্গিতে। এমা বাহুজোড়া বুকের কাছে ভাঁজ করে অন্যদিকে চেয়ে রইলেন, জবাব দিলেন না। এমন করো না এমা, মিনতি করে বললেন ইয়ান, প্লিজ। আপনাকে ক্ষমা করবো কেন বলুন তো? ভুরু নাচিয়ে বললেন এমা। এবার ধীরে ধীরে তার ঠোঁটে ফুটে উঠল মৃদু হাসির রেখা। কিন্তু সব ভালো যার শেষ ভালো তার, তাই না? বললেন অপেক্ষাকৃত কোমল গলায়। ঠিক এমনি সময় দরজায় টোকা শব্দ। চাপা এক কণ্ঠস্বর ঘোষণা করল, 2 মিনিট মিস নিক্সন। উইংস থেকে শেলি আন্টি আর ছেলেরা বাদবাকি নাটক দেখছে। ইয়ান ফিসফিস করে বললেন, দুষ্টুমিগুলো জানাজানি হয়ে যাওয়ায় ভালোই লাগছে। মনের উপর থেকে যেন পাথর নেমে গেছে আমার। আমার বান্ধবী সামান্থা কুপার সম্বন্ধেও সবাই সত্যিটা জানলো, বললেন শেলি আন্টি। এখন প্রত্যেকে জানে প্রতিযোগিতার আসল বিজয়িনী কে, এই ছেলেগুলোর কল্যাণে, বলে উঠলেন ইয়ান। পর্দা নামলে শেলি আন্টি ঘুরে চাইলেন পরিচালকের উদ্দেশ্যে। আমার নাটক নিঃসন্দেহে হিট হবে, বললেন। এই সময় থিয়েটার মুখরিত হয়ে উঠল করতালিতে। এমা মাথা নুইয়ে অভিবাদনের জবাব দেওয়ার সময় মঞ্চের মাঝখানে তার সঙ্গে যোগ দিতে ইশারা করলেন 3 গোয়েন্দা আর ডনকে। এটা তোমাদেরই প্রাপ্য ছেলেরা, বললেন ইয়ান। টাকাটা দিলেন ওদেরকে মঞ্চে যেতে। ওরা 4 জন উইংস থেকে বেরিয়ে আসতেই এমা ঘোষণা দিলেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিশোর, মুসা, রবিন আর ডন। দর্শকরা হর্ষধ্বনি করে উঠতেই বাউ করল ছেলেরা।